এতদিন ধরে তোমরা আমার এই চ্যানেলে দেখে এসছো যে বাংলা ইউটিউবে এন্টারটেনমেন্ট ভিডিওস এর নাম করে দিনের পর দিন কিরকম ভাবে জঘন্য রোস্টিং নইলে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ভিডিওস বা ডাবল মিনিং জোকস কিংবা শরীর দেখানো কন্টেন্টকেই কমেডি বা এন্টারটেনমেন্ট ভিডিও বলে চালানো হয়। বাট তুমি এটা জানলে অবাক হবে যে বাংলা ইউটিউবে আজও এমন অনেক ক্রিয়েটর রয়েছে যারা তাদের কমেডি স্কেচ এবং বিভিন্ন কমেডি স্কিটের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছে যে ভালো কন্টেন্ট বানিয়েও আজকের দিনে দাঁড়িয়ে ফেমাস হওয়া যায়। হয়তো সেই কারণেই সাধারণ মানুষের ভালোবাসায় তাদের মধ্যে কারোর মাত্র 6 মাসে 1 বিলিয়ন সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে, কিংবা কারো সাবস্ক্রাইবার সংখ্যাটা বাংলার 1 নম্বর ক্রিয়েটর নামে পরিচিত তা বঙ্গাইয়ের থেকেও বেশি, কিংবা কেউ তার কন্টেন্টের জোরেই একটা লয়াল অডিয়েন্স বেস বানাতেও সক্ষম হয়েছে। দ্যাট মিনস তাদের কোনো হেটার্স নেই বললেও চলে। কি তোমার মনে এখন এই প্রশ্নটাই আসছে তো যে বাংলাতে রোস্টাররা ছাড়া আবার কোন কমেডি ক্রিয়েটর আছে, কিংবা এমন কোন ক্রিয়েটর আছে যার সাবস্ক্রাইবার সংখ্যা বঙ্গাইয়ের থেকেও বেশি? কোন ক্রিয়েটরেরই বা কোনো হেটার্স নেই? কয়েকদিন আগে তোমার মতো এক্স্যাক্টলি এই প্রশ্নগুলোই আমার মাথাতেও এসেছিল, আর তাই বেশি দেরি না করে আমি বাংলার এমন কিছু কমেডি ভিডিও ক্রিয়েটরকে খুঁজতে বেরিয়ে পড়ি যাদের কমেডি ভিডিওস একটা মাস অডিয়েন্সকে এন্টারটেইন করতে সক্ষম হয়েছে, আর যাদের খুব একটা হেটারও নেই, আর থাকলেও তাদের সংখ্যাটা একেবারেই নগণ্য। আর তাই তুমিও যদি সেই সমস্ত ক্রিয়েটরের ব্যাপারে জানতে চাও কিংবা এটা জানতে চাও যে তারা কি এমন কন্টেন্ট বানায় যে তাদের কোনো হেটার্স নেই, তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। তবে হ্যাঁ, এই ভিডিওতে যেই ক্রিয়েটরদের লিস্ট নিয়ে আমি কথা বলবো তাদের মধ্যে তোমার ফেভারিট ক্রিয়েটররা না থাকলে খুব একটা অবাক হয় না, কারণ তুমিও জানো যে অতীতে সেই ক্রিয়েটরের সাথে হওয়া কোনো একটা কন্ট্রোভার্সি বা তার বানানো কোনো একটা ভিডিওর পর থেকেই তাকে অনেক হেট পেতে হয়েছে, যার কারণে সেই সমস্ত ক্রিয়েটরদের বেশ কিছু হেটার্স তৈরি হয়, এবং এটার প্রমাণ আমার বেশ কিছু ভিডিওর কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। তাই আজকের এই ভিডিওতে আমি যতটা সম্ভব আনবায়াসড ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করব, আর তোমার নিজস্ব ওপিনিয়ন জানানোর জন্য কমেন্ট বক্স খোলাই আসে। তাহলে চলো শুরু করা যাক। এই লিস্টে প্রথম যে ক্রিয়েটরকে নিয়ে কথা বলবো তাদের কমেডি ভিডিওস 8 থেকে 80 যেমন সবাই ভালোবাসে, তেমনই তাদের সোশ্যাল ইস্যুস নিয়ে বানানো ভিডিও অনেক ইম্প্যাক্ট ফেলেছে, কিন্তু তারা মূলত ভাইরাল হয় পাড়ার কাকিমাদের পিওভি ভিডিওস বানিয়ে, এবং তাদের সেই ভিডিওগুলোতে অডিয়েন্সের ভালোবাসার ফলেই মাত্র 6 মাসেই তাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্সও কমপ্লিট হয়ে যায়। আর আজ তাদের ইউটিউবে 3.5 মিলিয়ন এবং ফেসবুকে প্রায় 8.5 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি গুনগুনদি এবং সুজাতার মা একে অনেস্ট কাকিমাকে নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি স্বর্ণদীপ। নমস্কার, আমি জয়দীপ, আর আমরা অনেস্ট কাকিমা। স্বর্ণদীপ গায়েন এবং জয়দীপ্ত ঘোষ এরা তোমার আমার আর 5টা কলেজ স্টুডেন্টের মতো পড়াশোনার পাশাপাশি কত্থক ডান্স শিখতো। দুজনেই কলকাতা সুরেন্দ্রনাথ কলেজে একজন বাংলা অনার্স এবং একজন ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছে। সম্পর্কে মামাতো আর পিস্তাতো ভাই হয়েও তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে, এবং 2020 সালের লকডাউনে তারা তাদের ডান্স ভিডিওস পোস্ট করার জন্য একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করে, এবং সেখানে নিয়মিত তাদের ডান্স ভিডিওস আপলোড করতে থাকে। একদিকে লকডাউনের মতো একটা ফেজ যেখানে সবাই বাড়িতেই বন্ধ, তাই সেই সময় তাদের ডান্স ভিডিওস বানিয়ে আপলোড করেই তারা ভেবেছিল হয়তো তাদের সেই ডান্স ভিডিওসই বাংলার সাধারণ মানুষের কাছে ছড়িয়ে পড়বে। বাট তেমনটা হলো না, কারণ প্রায় 1 বছর ধরে তাদের সেই ডান্স ভিডিও আপলোড করার পরেও 1 বছরে তাদের টোটাল সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 100টাই হয়েছিল, যেখানে তাদের সেই ডান্স ভিডিওগুলোতে প্রায় 100-200টা ভিউজই আসতো। বাট তাও তারা হাল ছাড়েনি। সেই সময় তারা আরো প্রায় 6 মাস সেই চ্যানেলে ডান্স ভিডিও আপলোড করতে থাকে। তবে এবার তাদের সাবস্ক্রাইবার সংখ্যাটা বেড়ে 100 থেকে 300 হয়, এবং তাদের ভিডিওতেও আস্তে আস্তে ভিউজও বাড়তে থাকে। আর এটা দেখেই তারা হয়তো ভেবেছিল যে এবার আস্তে আস্তে তাদের চ্যানেলও গ্রো করতে শুরু করবে। বাট তেমনটা হলো না, কারণ সেই সময় তাদের সেই চ্যানেলে পরপর কয়েকটা রেস্ট্রিকশনস এর কারণে সেই চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিটই হয়ে যায়, যার মানে তাদের প্রায় 1.5 বছরের কষ্ট পুরোটাই মাটি হয়ে যায়। সেই সময় 2020 সালে যখন ভিডিওটা ইউটিউব চ্যানেল খুলি, তখন আমরা শুধুমাত্র ডান্স ভিডিওর জন্য খুলি। তখন অ্যারাউন্ড 200-150 সাবস্ক্রাইবার ছিল, আর ভিউজও আসতো 200-150। আমরা কখনো ভাবিনি যে এরকম কন্টেন্টের দিকে চলে। আমরা শুধু ডান্সের জন্যই ভিডিও বানাতাম। তারপর ওরকম করতে করতে 1.5 বছর পেরিয়ে গেলে আমরা 200 থেকে 300 অব্দি যেতে পারলাম, তার বেশি যাইনি। 2022-এ ওরকম হওয়ার পর 1 বছর কেটে গেলে আমরা তাও কিছু গ্রো করছি না ইউটিউবে। 2023-এ আমাদের একটা চ্যানেল যেটা ছিল আমাদের আগে ফেসবুকে, সেটা পেজটা বন্ধ হয়ে যায় কোনো কারণে। হ্যাঁ, রেস্ট্রিকশনের কারণে বন্ধ হয়ে যায়, এবং তার জন্য 5-6 মাস আমরা কোনো ভিডিও এসবের দিক থেকে একদম বাইরে ছিলাম। আমরা ভাবিও নি যে আবার রিস্টার্ট করবো। এবং হয়তো তুমি বা আমি সেই সিচুয়েশনে থাকলে এটাই ভাবতাম যে এত কষ্ট করার পরেও যখন কিছু হলো না, আর কলেজেও প্রায় শেষের দিকেই, তাহলে এরপর একটা স্টেবল জবের দিকে ফোকাস করি, আর সব ইউটিউব করে কোনো লাভ নেই। বাট তারাও যদি তোমার আমার মতোই ভাবতো, তাহলে হয়তো আজ তাদের আর অনেস্ট কাকিমা হয়ে ওঠা হতো না, কারণ তাদের চ্যানেল ডিলিট হওয়ার পরেও তারা হাল ছাড়েনি, বরং নতুন ফেসবুক পেজ এবং নতুন ইউটিউব চ্যানেল বানিয়ে আবারও 0 থেকে স্টার্ট করেছিল তারা। বাট তখনও তাদের সেই নতুন চ্যানেলের প্রপার নাম খুঁজে পায়নি তারা, আর সেখানে ডান্স ভিডিওর পাশাপাশি নতুন কিছু করার জন্য পাড়ার কাকিমারা বিয়ে বাড়িতে গিয়ে কিরকম কথা বলে সেই নিয়ে একটা স্কেচ ভিডিও আপলোড করেছিল তারা, যেখানে তাদের আগের চ্যানেলে প্রায় 1.5 বছরে 200 থেকে 300 ভিউজই আসতো। সেখানে নতুন একটা চ্যানেল বানিয়ে সেখানে নতুন রকমের ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে যে অনেক বেশি ভিউজ আসবে সেরকম এক্সপেকটেশনও তারা করেনি। বাট তাদের সারপ্রাইজ করে সেই ভিডিওটা বেশ পপুলার হতে থাকে ফেসবুক এবং ইউটিউবে, যেখানে তাদের বানানো সেই পাড়ার
কাকিমাদের পিওভি সাধারণ মানুষের বেশ রিলেটেবল এবং ফানি লাগতে শুরু করে। আর যেহেতু তাদের সেই কন্টেন্টে পাড়ার কাকিমাদের পিওভি দর্শকদের অনেক রিলেটেবল লাগে, তাই সেই থেকেই তারা তাদের চ্যানেলের নাম অনেস্ট কাকিমা রাখে। আর সেখান থেকেই শুরু হয় তাদের অনেস্ট কাকিমা হয়ে ওঠার জার্নি, যেখানে তারা এরপর থেকে একের পর এক বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করতে থাকে তাদের সেই চ্যানেলে। আর বলাই বাহুল্য, তাদের সেই সমস্ত ভিডিওস রাতারাতি ভাইরাল হতে শুরু করে ফেসবুক এবং ইউটিউব। এরপর তাদের একের পর এক ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতে থাকে তারা, যাদের মধ্যে গুনগুন্দি এবং সুজাতার মা সবচেয়ে বেশি পপুলার হয়। গুনগুন্দি? হ্যাঁ, কার্পেট। এবং তারা সেই দুটো রোলে এতটাই ফিট হয়ে যায় যে রাস্তায় তাদেরকে কেউ দেখলে তারা তাদের আসল নামের জায়গায় সুজাতার মা এবং গুনগুন্দি বলেই ডাকে। এছাড়াও তারা তাদের ভিডিওতে নানা সোশ্যাল ইস্যুসও ফানি ভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করতে থাকে, যার ফলে এই মানুষ তাদের কাজকে আরো ভালোবাসা দিতে শুরু করে। এবং যার কারণে 2022 সালের মাঝামাঝি শুরু করা তাদের সেই চ্যানেলে অনেস্ট কাকিমা ইন্ট্রোডিউস হওয়ার পরেই মাত্র 6 মাসেই তাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্সও কমপ্লিট হয়ে যায়। তারপর থেকে আর পিছনে ঘুরে দেখতে হয়নি তাদের। একের পর এক নতুন টপিকের উপর ভিডিওস এবং তাদের অসাধারণ অ্যাক্টিং আর তার সাথে তাদের ইউনিক হিউমার সবকিছুই তাদের আজ এত দূর পৌঁছাতে সাহায্য করেছে, তাও এত কম সময়। কিন্তু তাদের এই জার্নিটা এতটাও স্মুথ ছিল না। বাড়ির তরফ থেকে সাপোর্ট তো তারা পেয়েছিল, বাট তাদেরকেও অনেক ব্যাকক্ল্যাশ পেতে হয়েছিল তাদের ওরিয়েন্টেশনের জন্য, কিংবা কখনো তাদের লুকস এবং তাদের গলার আওয়াজ নিয়েও অনেক ক্রিটিসাইজ করা হয় তাদের। আসলে সবকিছুই শিক্ষার হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি। আর তারাই বারবার প্রমাণ করে দিয়েছে যে ভালো কন্টেন্ট বানিয়েও ভালগার কিংবা ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটরদের থেকেও বেশি ফেম পাওয়া সম্ভব, তাও আবার আজকের দিনে দাঁড়িয়ে। এন্ড আই হোপ যে তারা তাদের অ্যাক্টিং ক্যারিয়ারে অনেক সফলতা পাক। আর হয়তো সেই কারণেই এভরিওয়ান লাভস অনেস্ট কাকিমা। তোমার অনেস্ট কাকিমাদের নিয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি, আর তাদের কোন ক্যারেক্টারটা তোমার ফেভারিট সেটাও লিখতে ভুলো না। আর এরপর যে ক্রিয়েটরের ব্যাপারে কথা বলবো, সে যেমন তার বাকরি ভাষার জন্য ফেমাস, তেমনই তার টিউশনের ভিডিওস কিংবা একাই বাবা মা ছেলে দাদা সবার রোলেও সে বেশ পপুলারিটি পেয়েছে। কখনো সে ঘতন কিংবা কখনো সে যদুবাবু। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি উন্মেষ গাঙ্গুলি, একে বাঁকুড়া মিম শর্টস বা বিএমএস কে নিয়ে। এটা বস না বাটার নান, সারাক্ষণ মাখন লাগাতে হবে। মেরে দে। আই গতন। আর শিল্পা ম্যাডাম কোথায় এখন? ঝোপের আড়ালে শুয়ে আছে। গতন দরজা খোল। ভাই দরজাটা খোল না। কি হলো রে? পেটে গুলি লেগেছে। গতন, মা আমায় কেন ডাকছো? টুকাইকে ডেকে দে, যদুবাবু এসেছেন। হোলি কাউ, যদুবাবু বাড়িতে চলে এসেছেন। আসলে এই সব কিছু শুরু হয় 2011 সালে তার ক্লাস 11-এ পড়াকালীন তার হ্যান্ডিক্যামে বানানো একটা শর্ট ফিল্ম থেকে, যার নাম ছিল হিয়ার মাঝে লুকিয়ে ছিল। সেই প্রথম তার কন্টেন্ট বানানো বা ভিডিওস কিংবা সিনেমাটোগ্রাফি বা ডিরেকশনে ইন্টারেস্ট আসা। আর তার এই ইন্টারেস্ট আরো গ্রো করে যখন সে তার বানানো সেই শর্ট ফিল্মটা কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পাঠায় এবং সেটা সিলেক্ট হয় কলকাতার নন্দনে স্ক্রিনিং এর জন্য। 11-12 থেকে আমি শর্ট ফিল্ম চেষ্টা করতাম বানানোর। আচ্ছা, আমাদের একটা শর্ট ফিল্ম ছিল হিয়ার মাঝে লুকিয়ে ছিলে বলে, যেটা আমরা বানিয়েছিলাম ক্লাস 12-এ। আচ্ছা, সেটা কিভাবে বানিয়েছিল? মানে তুমি বাঁকুড়াতেই হ্যান্ডিক্যামে শুট করেছিলাম, ওকে, বন্ধুরা মিলেই করেছিলাম। কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল বলে একটা চিত্রবাণীর থেকে একটা হয় না, যেটা একটা ফেস্টিভ্যাল হয়, সেটাতে পাঠিয়েছিলাম, ওটাতে সিলেক্ট হয়েছিল। যার পর থেকেই তার এই ভালো লাগার কথা সে বাড়িতেও জানায় এবং তার সেই অ্যাচিভমেন্টটা দেখার পর বাড়ির তরফ থেকেও সাপোর্ট করা হয় তাকে। এরপর সে মাস কমিউনিকেশন নিয়ে তার পরবর্তী পর্যায়ের পড়াশোনা শুরু করে এবং তারপর তার মাস্টার্স ডিগ্রির জন্য যখন তাকে বাঁকুড়া ছেড়ে বাইরে যেতে হয়, তখন স্বাভাবিকভাবেই সে তার হোম টাউন বাঁকুড়াকে মিস করতে থাকে। আর সেই মিস করা থেকেই সে সেই সময় তার ফেসবুকে একটা মিম পেজ চালু করে, যার নাম ছিল বাঁকুড়া মিমস। সেখানে সে বাঁকুড়া নিয়ে নানান জিনিস নিয়ে মিম বানিয়ে পোস্ট করতে শুরু করে। মানে তাদের মতে সেই সময় যা যা ঠিক হচ্ছিল না, তারা সেগুলো নিয়ে বিভিন্ন মিম বানায়, যার মধ্যে পলিটিক্যাল মিমসও ছিল এবং বিভিন্ন ট্যাবু কিংবা সোশ্যাল ইস্যুসও ছিল, যেমন সেক্স, মেনস্ট্রুয়েশন এসব। আর এই সমস্ত বিষয়ের উপর বানানো কিছু মিম সাধারণ মানুষের কাছে পৌঁছাতেই তারা প্রায় দুটো ভাগে ভাগ হতে শুরু করে। মানে একদিকে যেমন অনেক মানুষ এই ইস্যুগুলোকে রেজ করার জন্য তাকে সাপোর্ট করছিল, এবং অন্যদিকে অনেকে এসব ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়াতে মিম বানানোর জন্য তাকে অনেক হেটও দিচ্ছিল। এবং এই হেট একসময় এমন জায়গায় পৌঁছায় যেখানে যাদবপুর ইউনিভার্সিটির দেওয়ালে ব্যান বাঁকুড়া মিমস লেখা হয়, কিংবা কিছু অ্যাক্টিভিস্ট তার ফেসবুকের প্রোফাইল বায়োতে এটাও লিখেছিল যে বাঁকুড়া মিমসকে ফলো করলে উই কান্ট বি ফ্রেন্ডস। এমন টপিক নিয়ে আমি কথা বলবো সেগুলো মানে মানুষকে আনকমফোর্টেবল করবে। সেক্স ইজ আ ট্যাবু, মানে আমার মনে হয় স্টিল ইজ আ ট্যাবু। মেনস্ট্রুয়েশন নিয়ে আমরা একটা মিম বানিয়েছিলাম, সেটা খুব একটা ভালো চোখে অবভিয়াসলি দেখা হয়নি। আমরা এই টপিকগুলো নিয়ে মিম বানানো শুরু করলাম, তারপরে আমরা যে ধরনের কমেন্টস পেতাম, থ্রেট, মানে তোমাদেরকে জেলে পাঠানো হবে, স্ম্যাশ প্যাট্রিয়ার্কি, ব্যান বাঁকুড়া মিমস, যাদবপুর ইউনিভার্সিটির দেওয়ালে। ফেসবুকে প্রচুর অ্যাক্টিভিস্ট হয়ে গেছিলো, মানে যারা একদম তাদের বায়োতে লিখে রাখতো যে
বাঁকুড়া মিমসের ফলোয়ার হলে আমার সাথে বন্ধুত্ব করতে আসবি না। আর এসব দেখেই তার মনে হচ্ছিল যে সেই সময় বাঁকুড়া মিমস ক্যান্সেল কালচারের শিকার হতে চলেছে, যার কারণেই তাদের পেজটা দুবার মাস রিপোর্টিং এর কারণে ডিলিট হয়ে গেছে। বাট এই সব কিছুর মধ্যেও একটা ভালো জিনিস ছিল, সেটা ছিল যে উন্মেষ গাঙ্গুলির মুখ তখনও কেউ দেখেনি, ততদিনেও সে অ্যানোনিমাস ভাবেই বাঁকুড়া মিমস পেজটাকে চালাতো, যার ফলে এসব কিছুর প্রভাব তার পার্সোনাল লাইফে পড়েন। আর এসব মিমের ফলে এত হেড ছড়ানো কিংবা ঝামেলা, ধমকি, এফআইআর, পুলিশ কেস এত কিছু হওয়ার ফলে সে ডিসাইড করে যে এরপর থেকে সাটেল মিমই বানাবে সে, যাতে মিম বানানোর জন্য এত বড় ঝামেলা না হয়। এন্ড সেই কারণেই ফেসবুক মিম পেজের নামেই সে 2019 থেকে ইউটিউব চ্যানেল স্টার্ট করে এবং সে তার এক ইন্টারভিউতে জানায় যে সেই সময় দ্য বঙ্গায়ও তার ফেসবুক মিম পেজ থেকে ইউটিউবে সুইচ করে বেশ ভালো পপুলারিটি পাচ্ছিল, তাই তার থেকে ইন্সপায়ার্ড হয়ে সেও ইউটিউবে কমেডি ভিডিও আপলোড করা শুরু করে। ক্যামেরা শাই হওয়ার জন্য প্রথম একটু অসুবিধা হলেও সে আস্তে আস্তে কনফিডেন্স পায় এবং সেই থেকেই তার ইউটিউব জার্নি শুরু হয় এবং তার সেই চ্যানেলে ধীরে ধীরে হলেও তার বেশ কিছু কমেডি স্কেচ ভাইরাল না হলেও মোটামুটি ভিউজ পেতে শুরু করে, যার মধ্যে যদুবাবুর টিউশন কিংবা ক্রিকেট নিয়ে বানানো তার বেশ কিছু ভিডিওস ভাইরাল হয় এবং এরপর থেকে ইউটিউবেও তার একটা অডিয়েন্স বেস তৈরি হতে থাকে এবং তার পাশাপাশি তার ভিডিওতে যারা যারা থাকতো তারাও তার সাথে সাথে বেশ পপুলারিটি পাচ্ছিল। এভাবেই বেশ ভালোই চলছিল বিএমএস এ, তাদের একের পর এক সাকসেসফুল ভিডিওস এবং তার পাশাপাশি বানানো শর্ট ফিল্মও বেশ ভাইরাল হতে শুরু করে। বাট তাদের এই ভালো সময় বেশি দিন স্থায়ী হলো না, কারণ 2022 মার্চ মাসে বিএমএস এর টিম পার্ট ওয়েজ হয়ে যাওয়ার খবর আসে, যদিও সেটার পেছনের আসল কারণ দুপক্ষ থেকেই গোপন রাখা হয়। এটা ওদেরকে আমি বোঝাতে পারিনি, এটা বলবো আমি আমার ফল্ট কোথাও গিয়েছিল যে আমি ওদেরকে আমার ড্রিমটা বোঝাতে পারিনি যে বিএমএসটা আমি এইভাবে বড় করতে চাইছি। আমি শুধু পপুলার হতে চাই না, আমি চাই তোরা সবাই পপুলার হও, এই আর কি। তারপর টিমটাকে আমি বলি আর কি যে লেটস পার্ট ওয়েজ, যে এরমভাবে তো হচ্ছে না। আর আমি একটু সত্যি কথা বলতে একটু খারাপভাবেই বলি, আমি ওদেরকে অ্যাকচুয়ালি সরিও বলতে চাই। আমি ওদের বলেওছি যে হয়তো আমি সেদিন যেভাবে বলেছিলাম সেটা খুব খারাপ ছিল, কিন্তু আমি তোদের খারাপ কখনো চাইনি। হয়তো তাদের এই ম্যাচুরিটির কারণেই সেই সময়ও তারা খুব একটা ব্যাকল্যাশ পায়নি। আর এরপর থেকে তার পুরনো টিমের মেম্বার্সরাও যেমন নিজেদের একটা কেরিয়ার স্টার্ট করেছে, তেমনি সেও আবারও আগের মতোই তার কমেডি স্কেচ এবং শর্ট ফিল্মে ফেরত এসছে, যেখানে পরবর্তীকালে তার কোয়ালিটি কন্টেন্টের সাহায্যেই তাকে বিভিন্ন সিরিজ, শর্ট ফিল্ম কিংবা মিউজিক ভিডিওতেও ফিচার হতে দেখা গেছে। আর এই সব কিছুর কারণে ইউটিউবে আজ তার প্রায় 7.5 লাখ এবং ফেসবুক আর ইনস্টাতেও প্রায় 3.5 লাখের মতো ফলোয়ার্স রয়েছে, যেটা এটাই প্রমাণ করে যে তার বানানো ইউনিক কমেডি ভিডিওস মানুষের খুব পছন্দ হয় এবং যার কারণেই তার আজকের দিনে দাঁড়িয়ে কোনো হেটার্স নেই বললেই চলে। বিএমএস কে নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, কেমন? আর এরপর যেই ক্রিয়েটারকে নিয়ে কথা বলবো তার ইউনিক হিউমার আর কমেডি স্কেচ ভিডিওস এর ফ্যান নয় এমন মানুষ বাংলাতে খুব কমই আসে। ডেইলি লাইফের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে বানানো তার কমেডি স্কেচ বেশ জনপ্রিয়, এন্ড সেই কারণেই সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দ্য বঙ্গাইট থেকেও বেশি। ঠিকই ধরেছো, আমি কথা বলছি বং পোস্তকে নিয়ে। কোয়েল রয় যেমন সেই চ্যানেলের ফেস হয়ে ওঠে, অন্যদিকে তার বোন দোয়েল রয় ক্যামেরার পেছন থেকেই পুরোটা পরিচালনা করে। একসময় ভ্লগিং থেকে স্টার্ট হওয়া তাদের ইউটিউব জার্নিতে হিন্দি কমিউনিটির মোস্টলি সেন এবং ক্যাপ্টেন নিকেট থেকে ইন্সপায়ার্ড হয়ে দুই বোন তাদের নিজেদের হিউমারকে কাজে লাগিয়ে তারাও ভ্লগিং এর জায়গায় কমেডি ভিডিওস বানাতে শুরু করে এবং তারা সেই থেকেই একের পর এক সাকসেসফুল ভিডিও এবং আস্তে আস্তে লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও বানিয়েও অনেক মানুষের ভালোবাসা পেয়েছে। বাট তাদের এই ক্যারিয়ারে অনেক বাধার সম্মুখীন হলেও ভিডিও বানানো কখনোই বন্ধ করেনি তারা। উল্টে যেখানে বাংলাতে ভালগার রোস্টিং করে মানুষ ফেমাস হচ্ছিল, সেখানে কমেডি স্কেচ আর শর্ট ফিল্ম বানিয়ে আজ তারা এত সাকসেসফুল হয়েছে এবং এর সাথে সাথেই তাদের ক্যারিয়ারেও কোনো কন্ট্রোভার্সিতে জড়িয়ে না পড়ার কারণেই তাদের কোনো হেটার্স নেই বলে আমার মনে হয়। বং পোস্তকে নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আর তোমার মতে বাংলা ইউটিউব কমিউনিটিতে এরা ছাড়াও আর এমন কোন ক্রিয়েটার আছে যাদের কোনো হেটার্স নেই বলে তোমার মনে হয়, তাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানিও। আমি তাদেরকেও আমার নেক্সট ভিডিওতে কভার করার চেষ্টা করব, কারণ আমার ভিডিওতে আমি যেভাবে বাংলা ইউটিউবের খারাপ দিকটা তুলে ধরি, সেভাবেই বাংলা ইউটিউবের ভালো দিকটা তুলে ধরাও আমার কর্তব্য বলে আমার মনে হয়। তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি ইউটিউবের নতুন একটা ফিচার এসছে হাইপ, সেটাও দিয়ে দিই, যাতে আমার ভিডিওটা আরো অনেকের কাছে রেকমেন্ড হয়। আর এর সাথে সাথে আমার এই চ্যানেল এবং নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নতুন চ্যানেলে 500 সাবস্ক্রাইবার্স হলেই প্রথম ভিডিও আসবে। আর আমার দৃঢ় বিশ্বাস যদি আমার এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা তোমার ভালো লাগবে। তাই এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।